এনিওয়ে আমরা রেকর্ড শুরু করলাম। হ্যাঁ, আমরা আমাদের টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট ফার্স্ট চ্যাপ্টারে ছিলাম। এটা অলরেডি অর্ধেক কমপ্লিট করছি এর আগে একদিন ক্লাসে। তো আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার, যদিও মাঝখানে ঈদের ব্রেক ট্রেক মিলে একটা লম্বা সময় আমরা পার করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, আমি একটু লম্বা সময় পার করলেও আজকে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা আমি শেষ করতে পারবো। তো আমরা যেটা বললাম একটু আগে যে হ্যাঁ, আমরা এই ইতিমধ্যে 50% ক্লাস কমপ্লিট করে রাখছিলাম। এরপর থেকে আমরা আজকে স্টার্ট করবো, প্রথম লেকচারের পর থেকে তা দেখবো গুরুস অফ ইকুয়েল। এই গুরু শব্দটা কি তোমরা কখনো শুনছো? গুরু ডেফিনেটলি শুনছো। গুরু স্যার বাংলায় শুনছি, ইংরেজিতে কম শুনছি। গুরুটা সংস্কৃত শব্দ থেকে আসছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে এক্সপার্ট যিনি, যাকে মিন করি আর কি আমরা। গুরুস অফ টিকিউম মানে হচ্ছে এক্সপার্ট অফ টিকিউম, যারা টিকিউম ডেভেলপমেন্টে, এই কনসেপ্টটা ডেভেলপমেন্টে অর্থাৎ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টকে ডেভেলপ করার জন্য যে থিওরিগুলো বা যে থিমগুলা বা যে গাইডলাইন্স বা যে রুটম্যাপটা আমাদেরকে দেখিয়েছেন, এই ভদ্রলোকদের আমরা একটু চিনি। প্রথমে একটা ছবি দেখতেছি, এই ভদ্রলোকের নাম হচ্ছে ওয়াল্টার এ শেওয়ার্ড। আমরা হয়তো ডিটেলসে যাবো না, মূল পয়েন্টগুলো আলাপ করে চলে যাবো। ঠিক আছে, পরীক্ষার জন্য কি হবে, পরীক্ষার জন্য হয়তো যে কোনো একজন ভদ্রলোকের কন্ট্রিবিউশন তোমাদের চাইতে পারে। ঠিক আছে, যে কোনো একজন ভদ্রলোকের। আর ক্লাস করলে তোমরা বুঝতে পারবা কোন ভদ্রলোকের কন্ট্রিবিউশনটা পরীক্ষা চাইতে পারে। মানে যেহেতু আমি ক্লাস নিচ্ছি, আমি কি কোন ভদ্রলোকের কন্ট্রিবিউশনটা চাইতে পারি, ক্লাসে যেটা বেশি এমফাসাইজ করবো, ক্লাসে যেটা নিয়ে একটু বেশি প্র্যাকটিস করবো, ওই ভদ্রলোকটাই তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। যদি একাধিক জনকে নিয়ে কথা বলি, একাধিক জন, যদি একজন দুজনকে নিয়ে বেশি কথা বলি, তাহলে এক দুইজনকে নিয়ে তোমরা একটু ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিও। আমি একদম শর্টে আগাই। এই ভদ্রলোক 1931 সালে একটা বই লিখছেন রিলেটেড টু কোয়ালিটি, দ্যাট ইজ ইকোনমিক কন্ট্রোল অফ কোয়ালিটি ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্ট। এই বইটা উনি লিখছে, এটা দিয়ে উনি মূলত সামনে আসছে। এবং তার মেজর কন্ট্রিবিউশন হচ্ছে পিডিসিএ সাইকেল। নাম শুনছো পিডিসিএ? পিডিসিএ সাইকেল। পিডিসিএ কি স্যার? পিডিসিএ আমরা কি টিকিউম পড়তে গেলে জিনিসটা শুনতে হয়, নরমালি হয়তো অন্য খুব একটা আসে না, বাট ম্যানেজমেন্ট পড়তে গেলে বিভিন্ন জায়গায় আসে। পিডিসিএ কি আবার পিডিএসএ বলে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, পিডিসিএ মানে পি ফর প্ল্যান, ডি ফর ডো, তারপর যেটা আমি প্ল্যান করলাম এটাকে বাস্তবায়ন করো, সি ফর চেক, বাস্তবায়ন করার পর বা করার রাস্তায় চেক করো, মনিটর করো, দ্যাট ইজ কল্ড কন্ট্রোল। এক, চেক করার পর যদি তুমি কোনো এরর পাও, সেই এররটা রিডিউস করার জন্য আবার অ্যাক্ট, আবার নতুন কার্যক্রম শুরু করো। প্ল্যানের পর বসে প্ল্যানটা বাস্তবায়ন করো, দ্যাট ইজ ডো। কাজ করার পর চেক করো কোনো ডেভিয়েশন আছে কিনা, কোনো এরর আছে কিনা। ইফ ইউ গেট এনি এরর, দেন এই এররটা রিমুভ করার জন্য আবার অ্যাক্ট, পুনরায় কাজ করো। দ্যাট ইজ কল্ড প্ল্যান, ডো। স্যার এতে কি অ্যাড? অ্যাক্ট, এসইটি, অ্যাক্ট। ও অ্যাক্ট, মানে বাস্তবায়ন করা, অ্যাক্টিভিটিস, ওই শব্দটাকে শর্টে বললাম। হ্যাঁ, আবার কেউ বলে পিডিএসএ, তো প্ল্যান, ডো, চেকের জায়গা হবে স্টাডি। মানে স্টাডি মানে কি, ইভালুয়েশন করে দেখা আর কি, যে ওয়েদার the finished work has maintained quality or not. কি বলছে, পিডিসি সাইকেল ফর লার্নিং এন্ড ইমপ্রুভমেন্ট। এই পিডিসি একটা সাইকেল আছে। হ্যাঁ, সাইকেল মানে ধারাবাহিকভাবে, তুমি কিন্তু উল্টাপাল্টা করতে পারবে না, পিসিডিএ বলতে পারবে না, প্ল্যান, চেক, ডো, অ্যাক্ট হবে না, পিডিসিএ মানে বৃত্ত আকারে চলবে। প্ল্যানের পর ডো, ডো এর পর স্টাডি অথবা অ্যাক্ট, সরি কন্ট্রোল, চেক, দেন অ্যাক্ট। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূলত ওনার মূল কন্ট্রিবিউশন শেওয়ার্ডের। এই যে দেখো, প্ল্যান, ডো, চেক, অ্যাক্ট। ঠিক আছে, এটা আমাদের ডেইলি লাইফে তুমি যা প্ল্যান করো, ওই প্ল্যানটা সিরিয়ালি বাস্তবায়ন করো, বাস্তবায়ন করার পর চেক করবা প্ল্যানে যা করছো বাস্তবায়ন কতটুকু করতে পারছো, কতটুকু গ্যাপ আছে, ওই গ্যাপটা রিডিউস করার জন্য আবার নতুন করে অ্যাক্টিভিটিস নিবা। যদি এই পিডিসিএল তোমার লাইফে অ্যাড করতে পারো, ইউ উইল নেভার ফেল ইন ইউর লাইফ, একদম গ্যারান্টি দিয়ে বলা যায়। তুমি যে প্ল্যানটা করতেছো সেই প্ল্যানটা তুমি বাস্তবায়ন করছো, কাগজে কলমে যেটা আছে সেটাকে বাস্তবায়ন করতেছো, বাস্তবায়ন করার পথে বা বাস্তবায়ন করার পর তুমি চেক করতেছো কোনো ভুল আসছে কিনা, কোনো এরর আসছে কিনা। দেন যদি ইফ ইউ গেট এনি এরর, তারপর তুমি এটা আবার রিভাইজ করবা, আবার ওই এররটা রিডিউস করার জন্য তুমি স্টেপ নিবা। ঠিক আছে, এটাই ছিল শেওয়ার্ডের মূল কন্ট্রিবিউশন। গুরুত্বপূর্ণ হচ্ছে ডেমিং। ডেমিং পরিচিত তার 14টা
ফিলোসফির জন্য, ঠিক আছে? 14টা উনি প্রিন্সিপাল সেট করছেন যে কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য। 14 principles regarding quality management that is given by W. Edward Deming. আমরা একটু ওনার সম্পর্কে জানার চেষ্টা করি। ইতিহাস অনেক কথা বলা আছে। উনি জাপানের সায়েন্টিস্ট ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন। 1954 সালে উনি কি বলছেন, ইউনিয়ন অফ জাপানিজ ইনভাইটেড টু সায়েন্টিস্ট জাপান। আচ্ছা ঠিক আছে, ডেমিং, এটাকে বলি আমরা ডেমিং ফিলোসফি। হ্যাঁ, তো হ্যাঁ, তো এখানে উনি আরেকটা জিনিস ডেভেলপ করছেন, নিচে দেখো এসকিউসি, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড কোয়ালিটি কন্ট্রোল। উনি এটার পিছনে গুরুত্ব আরোপ করেছেন যে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, আমরা দুইটা কথা বলি, স্ট্যাটিস্টিক্যাল এই টিকের উপর থেকে দুইটা টার্ম শুনবো। এসকিউসি দ্যাট ইজ স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, আর এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল। দুইটা কন্ট্রোল, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল। সামনে টপিক আছে, আপাতত আমি কথা না বললাম, সামনে এটা নিয়ে আলাপ করবো। তবে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল যেহেতু চলে আসছে, এটা বলে যাই। তার মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল মানে হচ্ছে যে প্রোডাক্ট আমি প্রোডিউস করে ফেলেছি, দ্যাট ইজ কল্ড ফিনিশ গুডস। বুঝতে পারছো? যে প্রোডাক্ট আমি প্রোডিউস করে ফেলেছি, ওই প্রোডাক্টটা কোয়ালিটি আছে না নাই। তার মানে ফিনিশ গুডসটাকে, রেডি গুডসটাকে অ্যাজ পার স্ট্যান্ডার্ড অথবা অ্যাজ পার প্ল্যান, যেরকম প্ল্যান করেছিলাম সেরকম আসছে কিনা সেটা মেজার করার প্রসেসটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি। বুঝতে পারছো? তার মানে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল ডিলস অ্যাবাউট ফিনিশ গুডস, তার মানে যে প্রোডাক্ট প্রোডিউস হয়েছে। নিচেই বলেছে এই ভদ্রলোকের আরেকটা কন্ট্রিবিউশন স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল। প্রসেস কন্ট্রোল মানে এবার আর ফিনিশ গুডস না, প্রোডাকশন প্রসেস, অর্থাৎ র মেটেরিয়াল থেকে শুরু করে প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত যে স্টেজগুলো আছে, ওই স্টেজের কোন জায়গায় এরর আছে কিনা, whether there is any wrong or defect during production process, আর প্রোডাকশন প্রসেসের মধ্যে কোনো এরর আছে কিনা সেটা খুঁজে বের করার যে টেকনিক, সেটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল। প্রোডাকশন প্রসেসের মধ্যে কোনো এরর আছে কিনা, আর এটা হচ্ছে ফিনিশ গুডস, যে প্রোডাক্ট প্রোডিউস করে ফেলেছি ওটার মধ্যে কোনো এরর আছে কিনা। ডিফারেন্সটা বুঝতে পারছো? What is statistical quality control and what is statistical process control? জি স্যার। কলমটা ঠিক আছে কিনা, এটা ফিনিশ গুডস। দেখতেছো তোমরা? ফিনিশ গুডস, দ্যাট ইজ, আমি যখন এটা টেস্ট করব ঠিক আছে কিনা, দ্যাট ইজ কল্ড স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। কলম তৈরি করার যে স্টেজ, মেশিনটা ঠিক আছে কিনা, ম্যান পাওয়ারটা ঠিক আছে কিনা, র মেটেরিয়াল ঠিক আছে কিনা, বাজার ঠিক আছে কিনা, যে কলমের প্রোডাক্টটা কাস্টমার কিনবে কিনা, ওইটা যখন আমি চেক করব, দ্যাট ইজ কল্ড স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল। ক্লিয়ার? ওকে। এই ভদ্রলোক 14টা প্রিন্সিপাল, এই যে ভদ্রলোকের চেহারা তোমরা একটু দেখে নিতে পারো, 14টা প্রিন্সিপাল উনি দিয়েছেন, সাজেস্ট করেছেন। আমরা 14টা প্রিন্সিপাল দেখব। ও তার আগে এখানে ভালো কথা বলছে, কোয়ালিটির জন্য হু ইজ রেসপন্সিবল। আমরা আগে বলেছিলাম হু ইজ রেসপন্সিবল, বলতে পারবা কে? মানে প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করার জন্য কে দায়ী? কিসের জন্য স্যার? প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করার জন্য হু ইজ রেসপন্সিবল? এই ভদ্রলোকের ভাষ্য অনুযায়ী 94% রেসপন্সিবল হচ্ছে ম্যানেজমেন্ট। অর্থাৎ ম্যানেজমেন্ট যদি রং হয়, প্রোডাক্টের কোয়ালিটি কখনোই ভালো হবে না। তুমি ভালো র মেটেরিয়াল আনতে পারো, ভালো ম্যান পাওয়ার ইউজ করতে পারো, ভালো মেশিনারি, ভালো প্রসেস ইউজ করতে পারো, কিন্তু ম্যানেজমেন্টের মাথায় যদি সমস্যা থাকে, ম্যানেজমেন্ট যদি কোয়ালিটি এনশিওর করার জন্য কোয়ালিটি জিনিসটাই না বুঝে, সেই ক্ষেত্রে তুমি কখনোই কোয়ালিটি আনতে পারবে না। এবং এই জন্য বলছে, ডেমিং এর বক্তব্য অনুযায়ী 94% রেসপন্সিবল ফর এনশিওরিং প্রোডাক্ট কোয়ালিটি ইজ ম্যানেজমেন্ট। ঠিক আছে? এবং উনি যে বললাম 14টা প্রিন্সিপাল উনি দিয়েছেন, আমরা একটু দেখবো 14টা প্রিন্সিপাল কি। এক নম্বর বলছে অ্যাডপ্ট নিউ ফিলসফি। সবসময় তোমাকে আমরা বলেছিলাম কোয়ালিটি ম্যানেজমেন্ট ফোকাস করে কন্টিনিউয়াস প্রসেস ইমপ্রুভমেন্ট। কন্টিনিউয়াস প্রসেস ইমপ্রুভমেন্ট, আমি কন্টিনিউয়াসলি যখন ইমপ্রুভ করবো, তার মানে সবসময় নতুন দিকে তাকাতে হবে, নতুন ম্যানেজমেন্ট প্রসিডিউর, নতুন ম্যান পাওয়ার স্কিল, নতুন মেশিনারি, নতুন র মেটেরিয়াল, নতুন মার্কেট, সবসময় নতুন মধ্যে থাকতে হবে। এই জন্য বলছে অ্যাডপ্ট নিউ ফিলসফি। ঠিক আছে? সেকেন্ড বলছে দেখো ক্রিয়েট ডিপেন্ডেন্স অন মাস ইন্সপেকশন। কোয়ালিটির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইন্সপেকশন করা, অর্থাৎ রেগুলার টোটাল প্রসেসটাকে পরিদর্শন করা, কোন জায়গায় গ্যাপ আছে কিনা, কোন জায়গায় নন কমপ্লায়েন্স আছে কিনা, অর্থাৎ আমার যে রুলস রেগুলেশন দেওয়া আছে সেগুলো আমি মানছি কিনা, এটা কন্টিনিউয়াসলি ইন্সপেকশন করতে হবে, মনিটর করতে হবে। Instead, required statistical evidence that quality is built in. এই জন্য বলছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, প্রসেস কন্ট্রোলের কথা বললাম, তোমাকে স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স ইউজ করতে হবে। গত 2 বছর 3 বছর কোন জায়গায় আমার গ্যাপটা ছিল,
অথবা গতবারের প্রোডাকশনে আমার কোন জায়গায় গ্যাপ ছিল, বর্তমান প্রোডাকশনে আমি কি করতেছি, গতবারের প্রোডাকশন থেকে আমি একটা এক্সপেরিয়েন্স নিয়ে এবার এটা আমি ইমপ্রুভ করবো। এই জন্য বলছে স্ট্যাটিস্টিক্যাল ডাটা তোমাকে নিয়ে কাজ করতে হবে। And the practice of awarding business on the basis of price, মানে তুমি প্রাইসের কথা খেয়াল রাখতে হবে। প্রোডাক্টটা প্রডিউস করলা, হাই প্রাইস দিয়ে দিলে কাস্টমার এফোর্ড করতে পারবে, সেটা তোমার কিন্তু খেয়াল রাখতে হবে। আর বিজনেসের এন্ডটা কিন্তু কাস্টমারের কাছে প্রোডাক্টটা চলে যাবে। whether customer is capable to receive your product, এটা তোমার খেয়াল রাখতে হবে। ফাইন্ড প্রবলেমস, প্রোডাক্টের কোন কোন জায়গায় প্রবলেম আছে, বা ওই যে ডিউরিং প্রোডাকশন প্রসেস অথবা আফটার প্রোডাকশন প্রোডাক্টটা কাস্টমার হাতে পৌঁছানো পর্যন্ত কোন কোন জায়গায় গ্যাপ আছে, কোন কোন জায়গায় বর্তমানে প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো কিভাবে রিভিউ করতে পারো সেটা চেক করতে হবে। ইনস্টিটিউট মডার্ন মেথডস ফর ট্রেনিং অন দ্য জব, মানে জবের ভিতর আমরা ট্রেনিং এর দুইটা মেথড পাইছিলাম, অন দ্য জব, অফ দ্য জব, মনে আছে? জি স্যার। উইদিন জব, আউটসাইড অফ দ্য জব। এখন বলতেছে তুমি মডার্ন মেথড অ্যাপ্লাই করো তোমার ম্যান পাওয়ারকে ট্রেন আপ করার জন্য। এটা অন দ্য জবের কথা বলছে, উই ক্যান ডু অলসো অফ দ্য জব ট্রেনিং, ঠিক আছে? ইনস্টিটিউট মডার্ন মেথডস ফর সুপারভিশন, একটু আগে বলছিল ট্রেনিং এর জন্য মডার্ন মেথড ব্যবহার করে, এখন বলছে সুপারভিশনের জন্য মডার্ন মেথড ইউজ করো। যেমন আমরা যখন সুপারভিশনে যাই, মানে বস তো ইউজুয়ালি সুপারভাইজ করে, যেমন আমি যদি বলি এখানে তোমাদেরকে সুপারভাইজ করছি, তাই তো ক্লাসে, সুপারভাইজার মিনিং কি দাঁড়াইলো? সুপারভাইজার মিনিং দাঁড়াইলো আমি তোমাদের সাথে একটা অটোক্রেসি রুল অ্যাপ্লাই করব। অটোক্রেসি রুল অ্যাপ্লাই করলে কি হবে? হ্যাঁ, তুমি আমার সামনে হুজুর হুজুর করবা, পিছনে যায় আমার নামে যা পারো তা বলবা। বেটার আমি যদি তোমার সাথে ফ্রেন্ডলি বিহেভ করি, আমি যদি তোমার সাথে ফ্রেন্ডলি মিশতে পারি, তখন তুমি আবার আমার কাছে আসার জন্য চেষ্টা করবে। এই জন্য বলছি সুপারভিশন এন্ড মডার্ন মেথড অ্যাপ্লাই করো। ওই বস ইজ অলওয়েজ রাইট, ওই কনসেপ্ট থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। বসও রং করতে পারে। দ্য রেসপন্সিবিলিটি অফ foremen must be changed from the numbers of quality. ফোরম্যান মানে কি? তোমার উপরে যে আছে, ভদ্রলোকের সর্দার বলি আর কি বাংলা আমরা, বা ফোরম্যানকে কিছু একটা পার্টিকুলার ইউনিটের দায়িত্ব দেওয়া হয়, বা পার্টিকুলার কিছু নাম্বার অফ পিপলকে কন্ট্রোল করার জন্য দায়িত্ব দেওয়া হয়। এই জন্য বলছে দ্য রেসপন্সিবিলিটি অফ ফোরম্যান মাস্ট বি চেঞ্জড ফ্রম নাম্বার অফ কোয়ালিটি। এটাকে ওনার রেসপন্সিবিলিটি চেঞ্জ করতে হবে, মাঝে মাঝে আপডেট করতে হবে, মাঝে মাঝে বাড়াতে হবে, মাঝে মাঝে কমাতে হবে, ঠিক আছে? ড্রাইভ আউট ফিয়ার, তুমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, তুমি এমপ্লয়ি হিসাবে, আমি এমপ্লয়ি হিসাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যদি ভাবি এটা আমি যদি সাকসেস না হই, আমার চাকরি থাকবে না, আমার প্রমোশন হবে না, এইরকম ভয় যদি থাকে, তাহলে তুমি কখনোই ইনোভেশন দিতে পারবে না। ইনোভেশনটা আসে মুক্ত চিন্তা থেকে। তোমাকে যদি স্বাধীন না করে দেওয়া হয়, তুমি কখনো ইনোভেট করতে পারবে না। তুমি যদি একটা ছকের মধ্যে বন্দী থাকো, বলা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, ওই বস যখন অর্ডার দিবে তখন কাজ করবে, নেভার, কখনোই ইনোভেশন আসবে না। ইনোভেশনের জন্য নতুনত্ব দরকার, মানে ফ্রিডম দরকার। ব্রেক ডাউন ব্যারিয়ার্স বিটুইন ডিপার্টমেন্টস, দ্যাট ইজ কোঅর্ডিনেশন বাড়াও উইদিন দ্য ডিপার্টমেন্ট। অনেকগুলো ডিপার্টমেন্ট আছে না, আউটসাইড অফ দ্য ডিপার্টমেন্ট। প্রোডাকশনের সাথে ফাইন্যান্সের কোঅর্ডিনেশন বাড়াও, প্রোডাকশনের সাথে এইচআর এর কোঅর্ডিনেশন বাড়াও, প্রোডাকশনের সাথে মার্কেটিং এর কোঅর্ডিনেশন বাড়াও, প্রোডাকশনের সাথে আইটি কোঅর্ডিনেশন বাড়াও। কারণ একটা ডিপার্টমেন্ট কখনোই একা একা কাজ করতে পারে না। একটা ডিপার্টমেন্ট সবগুলা ইউনিটকে, সবগুলো ডিপার্টমেন্টের সহযোগিতায় কাজ করে। যেমন প্রোডাকশনে কাজ করে কারা? মানুষ, এই মানুষদের নিয়ে কাজ করে এইচআর। এইচআর এর সাথে যদি প্রোডাকশন ভালো সম্পর্ক না থাকে, ওই মানুষগুলো তো স্যাটিসফাইড না, প্রোডাক্টের কোয়ালিটি খারাপ আসবে। ওই জন্য বলছে ব্রেক ডাউন দ্য ব্যারিয়ার্স বিটুইন ডিপার্টমেন্টস। সিম্পল কথা, কোঅর্ডিনেশন বিটুইন ডিপার্টমেন্টস। Eliminate numerical goals, posters and slogans for our workforce asking for a new level of productivity without providing methods. তুমি দুদিন পর নতুন নতুন মেথড ডেভেলপ করলা, ওকে ফাইন, ওই মেথডটা অ্যাডজাস্ট করছে কিনা তোমার ম্যানপাওয়ার, সেটা তোমার দেখতে হবে। যদি অ্যাডজাস্ট না করতে পারে, তখন এই প্রোডাক্টিভিটি আসবে না। এবং বলছি ইলিমিনেট নিউমেরিক্যাল গোলস, মানে গোল বাড়াচ্ছ, গোল হবে একটা দিলা, তুমি যদি গোল দিয়ে দাও 50টা একজনকে, 10টা দিয়ে দাও, সে তো ওই গোল অ্যাচিভ করতে পারবে না, ঠিক আছে? এই জন্য বলছে ইলিমিনেট নিউমেরিক্যাল গোলস, সংখ্যা দিয়ে তুমি কখনো গোলকে বিচার করো না, কোয়ালিটি দিয়ে নিয়ে আসো। Eliminate work standard that prescribe numerical quotas. তার মানে ওয়ার্ক স্ট্যান্ডার্ডও তুমি সেট করছো ভালো, কিন্তু সেটা যদি সংখ্যা বেশি হয়ে যায়, সংখ্যা না, তুমি কোয়ান্টিটি দিয়ে মেজার করো না, কোয়ালিটি দেন। অর্থাৎ আমি 5টা করাচ্ছি, আমি 2টা করা ভালো, যদি আমি ওই 2টাকে পারফেক্টলি করতে পারি। 5টা করলাম, 3টা ভুল হইলো, 2টা করলাম, লাভ কি? 3টা তো ভুলই হয়ে গেল। সেই জন্য কোয়ান্টিটি না, আমরা কোয়ালিটি মেজার করতে যাচ্ছি। রিমুভ ব্যারিয়ার্স দ্যাট স্ট্যান্ড বিটুইন the hourly worker and their right to provide workmanship. Barriers বলছে কি, ব্যারিয়ারটা রিমুভ করো। কি রিলেটেড? বিটুইন দ্য আওয়ারলি ওয়ার্কার, ওই যে আমরা ঘন্টা ভিত্তিক কাজ করে যারা প্রতিষ্ঠান আছে না, ফুল টাইম যারা, তারা তো ফুল টাইমই, অনেকে আছে না পার্ট টাইম কাজ করে বা ঘন্টা ভিত্তিক চুক্তি ভিত্তিক কাজ করে,
ওদের তো আসলে আমরা সব মানে একজন ফুল টাইম এমপ্লয়ি যে ধরনের ফ্যাসিলিটি পায় সে তো সেই ধরনের ফ্যাসিলিটি পায় না। চেষ্টা করো অবশ্য ওদের রাইট যা ওদেরকে সে রাইটটা দেওয়ার চেষ্টা করো। কারণ তোমার প্রতিষ্ঠানে কিন্তু আমরা বলে থাকি কন্টিনজেন্ট ওয়ার্কফোর্স, মানে ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্কার থাকে, কিন্তু কেউ পার্ট টাইম, কেউ কন্ট্রাকচুয়াল, কেউ ফুল টাইম থাকে না। ফুল টাইম যে এফোর্টটা দিবে সেই এফোর্টটা কিন্তু পার্ট টাইমটা দিবে না, কারণ পার্ট টাইমে তোমার কাছে অনেক বেশি ফ্যাসিলিটি কিন্তু পায় না যেটা ফুল টাইম পায়। সেক্ষেত্রে বলছে তুমি যদি পার্ট টাইম ওনাদেরকে যদি ভালো ফ্যাসিলিটি দিতে পারো সেক্ষেত্রে তোমার প্রোডাক্টের কোয়ালিটি বাড়াতে হেল্প করবে। এখন আলটিমেটলি মানুষ তোমার কাছে কিনবে কি? প্রোডাক্টটা কিনবে। এই প্রোডাক্টটা তোমার ফুল টাইমটা কি প্রোডিউস করছে না পার্ট টাইমে প্রোডিউস করছে কেউ কিন্তু দেখবে না। প্রোডাক্টটা কার? তোমার। প্রোডাক্ট খারাপ হলে কার প্রোডাক্ট খারাপ হচ্ছে? তোমার প্রোডাক্ট খারাপ হচ্ছে। আর কে প্রোডিউস করছে? তোমার এমপ্লয়িরা প্রোডিউস করছে। মেবি সে ফুল টাইম এমপ্লয়ি, সে মেবি সে পার্ট টাইম এমপ্লয়ি। সুতরাং আলটিমেট রেজাল্টটা যেহেতু তোমার, সুতরাং তুমি তোমার পার্ট টাইম ওয়ার্কার যারা আছে তাদেরকেও স্যাটিসফাই করতে হবে, আদারওয়াইজ তারা তাদের বেস্ট ইফোর্ট দিবে না। ইনস্টিটিউট এ ভিগোরাস প্রোগ্রাম অফ এডুকেশন এন্ড রিট্রেনিং, তার মানে হচ্ছে কোয়ালিটি রিলেটেড এডুকেশন প্রোগ্রাম তোমাকে ইনস্টিটিউট করতে হবে, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। Create a structure in top management that will push on the above points every day. তার মানে একটা স্ট্রাকচার ডেভেলপ করো, ভিগোরাস একটা স্ট্রাকচার ডেভেলপ করো, ডিফারেন্ট প্রোগ্রাম ক্লিয়ার। Create a structure in top management. Top management একটা স্ট্রাকচার ডেভেলপ করো, যেই মানে যে স্ট্রাকচারটা কি করবে, এতক্ষণ যে আলাপগুলো করে আসলাম এই প্রত্যেকটা পয়েন্টকে তারা প্র্যাকটিস করবে। যদি প্রত্যেকটা পয়েন্টকে প্র্যাকটিস করতে পারে আলটিমেটলি প্রোডাক্টটা হবে কোয়ালিটিফুল প্রোডাক্ট। এই হচ্ছে ডেমিং এর 14টা ফিলোসফি। গত ব্যাচের আগের ব্যাচে এটা পরীক্ষা ছিল, রাইট ডাউন দ্য 14 প্রিন্সিপলস অফ ডেমিং। কষ্ট হয়ে যাবে বাট করতে হবে, কিছু করার নেই। ধরবো হ্যাঁ, জোরান বিখ্যাত, তার একটা ট্রায়োলজি আছে, আমরা ট্রায়োলজি বলি, আমরা একটু পরে দেখবো। তবে তার কিছু কথা আছে। উনি ফার্স্ট বলছে ক্রস ফাংশনাল কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। ক্রস ফাংশনাল মানে কি? বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের পিপল একসাথে কাজ করবে, লাইক অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফাইন্যান্স, কেমিস্ট, বুঝছো, আইটি, প্রত্যেকটা দেখো আলাদা আলাদা ডিপার্টমেন্ট, কিন্তু তাদেরকে সবগুলো হেডকে একসাথে বসাই দিবে। দ্যাটস কল্ড ক্রস ফাংশনাল। তার মানে ক্রস ফাংশনাল কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে গেলে যে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট যারা করবে, লিডাররা বা ডিপার্টমেন্টের হেডরা, দে উইল কাম ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, ডিফারেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে? এই ভদ্রলোক বললো যে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করার জন্য আপনাকে ক্রস ফাংশনাল কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্ল্যান নিতে হবে। হ্যাঁ, ওকে। উনিও ওই যে 1954 সালে ওই জাপানের এটাতে উনি কি বলছে, হি ওয়াজ ইনভাইটেড টু জাপান ইন 1954 বাই দ্য ইউনিয়ন অফ জাপান সায়েন্টিস্ট এন্ড ইঞ্জিনিয়ার্স। উনি 1954 সালে জাপানে তাকে ইনভাইট করা হয়। উনি মূলত বিখ্যাত আমাদের কাছে ওনার ট্রায়োলজির জন্য। একটা চিত্র আছে, দেখো, দেখে ভয় লাগতেছে না? ভয় লাগার কিছু নাই। তিনটা কথা বলা হচ্ছে, একটা হচ্ছে কোয়ালিটি প্ল্যান, একটা হচ্ছে কোয়ালিটি প্ল্যান, খেয়াল করো, কোয়ালিটি প্ল্যান, এন্ড দেন হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, এন্ড দেন হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। তার মানে কি? আমরা একটু আগে বলছিলাম না পিডিসিএ সাইকেল, প্ল্যান, ডো, চেক, অ্যাক্ট। জাস্ট এইটাকে আমরা আরেকটু শর্ট করে এখানে উনি আরেকটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতেছে। আমরা বলছিলাম প্ল্যানের কথা, পিডিসিএ প্ল্যান, দ্যাট ইজ কোয়ালিটি প্ল্যান। অর্থাৎ আমি ফিনিশ গুডসটা কেমন দেখতে চাই, কি কি কন্টেন্ট থাকবে, কিভাবে প্রোডাক্টটা প্রডিউস করবো, দ্যাট ইজ কল্ড কোয়ালিটি প্ল্যান। এরপর কি বলছিল? ডো এবং অ্যাক্ট, মানে প্ল্যানটাকে তুমি বাস্তবায়ন করো এবং কোনো ভুল আছে কিনা সেটাকে চেক করে দেখো, দ্যাট ইজ কল্ড কোয়ালিটি কন্ট্রোল। যেখানে চেকের কথা বলবে সেখানেই কোয়ালিটি কন্ট্রোল চলে আসবে। ঠিক আছে? এখানে এসে আমরা কস্ট অফ পুর কোয়ালিটি, যদি পুর প্রোডাক্ট প্রডিউস করে ফেলি, কোয়ালিটি লেস প্রোডাক্ট প্রডিউস করে ফেলি, এটা একটা কস্ট আছে। কি কস্ট? কাস্টমাররা কিনবে প্রোডাক্টটা, কাস্টমাররা কনজিউম করবে, কিন্তু একবার কনজিউম করে যখন কাস্টমার দেখবে না প্রোডাক্টের কোয়ালিটি নেই, সে তখন প্রোডাক্টটা কিনবে না। তাহলে আমরা কাস্টমার হারাই ফেললাম, বাজারে একটা নেগেটিভ ব্র্যান্ড ডেভেলপ করলো। ইটস কল কস্ট অফ পুর কোয়ালিটি। যখন তুমি কোয়ালিটি কন্ট্রোল করবা, ডেফিনেটলি তুমি কোয়ালিটিটা ইমপ্রুভ করতে পারবে। তারপরে এখানে কতগুলো স্টেপ নিব, যে কোয়ালিটি কন্ট্রোল করতে গিয়ে দেখলাম কতগুলো আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী, প্ল্যান অনুযায়ী অনেক কিছু হয় নাই, যেগুলো হয় না সেগুলো আমরা এখানে ইমপ্রুভ করবো। মানে ওই যেগুলো আমরা গ্যাপ রয়ে গেছে সেটা ইমপ্রুভ করার জন্য আমি সেট অফ ইনিশিয়েটিভ নিব। ঠিক আছে? এই ইমপ্রুভ করার পর কি দাঁড়াবে? নতুন একটা প্রোডাক্ট আরো বেশি কোয়ালিটি হবে। অর্থাৎ আমার যেটুকু প্ল্যান ছিল ওটার কাছাকাছি যাবে, না হয়তো আরো কিছু ভেরিয়েশন অ্যাড করে আমি হয়তো নিউ জোন অফ কোয়ালিটি কন্ট্রোল, এখানে নতুন একটা কোয়ালিটি আসবে, মানে প্রোডাক্টের নতুন একটা শেড আসবে, বা সেম শেপে ভিন্ন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড হবে। ঠিক আছে? এটা বলছে কোয়ালিটি প্ল্যানিং স্টেজ। কোয়ালিটি প্ল্যান যে অপারেশনের আগে বলতেছে, ডিউরিং অপারেশনের সময় আমি তিনটা কাজ করবো।
একটা হচ্ছে দুইটা কাজ করব, কোয়ালিটি কন্ট্রোল করব, কোয়ালিটি ইমপ্রুভ করব। এবং কোয়ালিটি ইমপ্রুভ করতে গিয়ে এই জায়গাটা রেড বার করেছে ব্রেক থ্রো। তার মানে প্ল্যানেও আছে, হয়তো বা প্ল্যানেও নাই, কিন্তু সমাজের ডিমান্ড আছে, রেডিক্যাল একটা চেঞ্জ আনবে ওই জায়গায়, যেটা ব্রেক থ্রো আনবে। এবং ব্রেক থ্রো যদি আনতে পারি থ্রো কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, তোমার প্রোডাক্টের নতুন একটা শেপে চলে আসবে, নতুনত্ব চলে আসবে। এটাকে আমরা একটু আবার ডিফাইন করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। কোয়ালিটি প্ল্যান কি, কোয়ালিটি কন্ট্রোল কি। খেয়াল করো, কোয়ালিটি প্ল্যান ইজ এ ডকুমেন্ট। আমরা বলছিলাম সব ডকুমেন্ট, প্ল্যান কিন্তু ডকুমেন্ট, কাগজে থাকে। প্ল্যান মানে কাগজে থাকে বা মাথায় থাকে, সো ইটস কল্ড এ ডকুমেন্ট অর সেভারাল ডকুমেন্টস। আমরা আজান দিচ্ছি তো একটু ব্রেক নিলাম। হ্যাঁ জি স্যার, জি স্যার। ওকে, আমরা আবার স্টার্ট করি। হ্যাঁ স্যার স্টার্ট করি। তাহলে কি দাঁড়ালো? ওরা বলছে দেখো কোয়ালিটি প্ল্যান মানে হচ্ছে, আমরা বললাম একটা ডকুমেন্ট, কারণ এটা কাগজে কলমে লেখা থাকে, সেটাকে আমরা বাস্তবায়ন করবো। দ্যাট টুগেদার স্পেসিফাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড, মানে কোয়ালিটি প্ল্যানের মধ্যে লেখা থাকবে কোয়ালিটির কি, আমি কি মাত্রা কোয়ালিটি চাই, এই জন্য বলছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড। প্র্যাকটিস, কিভাবে প্র্যাকটিস করবো, রিসোর্সেস, প্রোডাক্টটা কিভাবে প্রডিউস করবো, কি মানে আমার যে প্রোডাক্ট তৈরি করতে যে 6M লাগে, ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড, ওই এমটা আমি কই পাবো? দ্যাট ইজ কল্ড ইনপুট। স্পেসিফিকেশন, প্রোডাক্টের স্পেসিফিকেশনটা, আমরা কি কি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট প্রডিউস করবো, কি কি আউটপুট আসবে। এন্ড দ্য সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস, সিকোয়েন্স মানে প্রসেসের অ্যাক্টিভিটিসটা কেমন হবে, সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস রিলেভেন্ট টু পার্টিকুলার প্রোডাক্ট, সার্ভিস, প্রজেক্ট অর কন্ট্রাক্ট। মানে পার্টিকুলার প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করতে গিয়ে প্রোডাক্টের কোয়ালিটির স্ট্যান্ডার্ডটা কি হবে, কিভাবে আমি প্র্যাকটিস করবো, রিসোর্সগুলো কই পাবো, স্পেসিফিকেশন মানে কি কি ইনগ্রেডিয়েন্টস আমার কাছে আউটপুট থাকবে, বা সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিসটা কি হবে, সেটা লিখিত যে ফর্মটা, সেই ফর্মটাকে বলে কোয়ালিটি প্ল্যান। ক্লিয়ার? তার মানে এটা কই থাকে? কাগজে কলমে থাকে। জি স্যার। আচ্ছা, এবার কোয়ালিটি কন্ট্রোল, কাগজে কলমকে আমরা কই নিয়ে আসছি, বাস্তবে নিয়ে আসছি, বা প্রোডাক্টটা প্রডিউস করে ফেলছি, বা প্রোডাক্টটা প্রডিউস করতেছি। কন্ট্রোল হচ্ছে ডিউরিং প্রোডাকশন। কি বলছে দেখো, কিউসি ইজ এ প্রসেস through which business seeks to ensure that product quality is maintained or improved। অর্থাৎ আমরা যে এখানে এতগুলো কথা বললাম, স্পেসিফিকেশনের কথা বললাম, প্র্যাকটিসের কথা বললাম, রিসোর্স বললাম, সিকোয়েন্সের, এই সবগুলো প্ল্যান অনুযায়ী করছি, সেটা মনিটর করাটাই হচ্ছে কোয়ালিটি। ঠিক আছে? Quality control. It involves testing units and determines if they are within the specification of for the final product. তার মানে এটা, এই কোয়ালিটি কন্ট্রোল মানে হচ্ছে এই কথাগুলোকে মানছে কিনা সেটা টেস্ট করার প্রক্রিয়া, আর কিছুই না। ঠিক আছে? জি স্যার। কন্ট্রোল মানে পৃথিবীর সব কন্ট্রোল মানে টেস্ট করা, স্ট্যান্ডার্ডে কি আছে, কতটুকু করতে পারছি, গ্যাপ কতটুকু, এইটাই কন্ট্রোল। ওকে, এবার আসো কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, QI. QI is a systematic formal approach to the analysis of practice, performance and efforts to improve the performance. তার মানে কি, অ্যানালাইসিস করলাম কি প্র্যাকটিস করছি, যেটা কোয়ালিটি কন্ট্রোল থেকে আসছে, গ্যাপটা কি আছে, এন্ড এফোর্টস টু ইমপ্রুভ দ্য পারফরম্যান্স, গ্যাপটা রিডিউস করার জন্য আমি এখন কি এফোর্ট দিচ্ছি, সেটাই হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। বুঝতে পারলাম? গ্যাপটা বের করবে কে? কিউসি। আর গ্যাপটা রিডিউস করার জন্য আমি এখন কি স্টেপ নিব, সেটা হচ্ছে QI। বুঝতে পারছি? জি স্যার। কি বলছে? a variety of approaches or QI models exist to help you collect and analyze the data and test change। এখানে অনেকগুলো মডেল আছে, আমরা এগুলো আমরা দেখব। আর এই জোরাল কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা বললাম, জোরাল ট্রায়োলজি যেটা বললাম, এটাকে আমরা একটু এখানে চিত্রকার দেখাচ্ছি, তোমরা চাইলে এই চিত্রটা ব্যবহার করতে পারো, চাইলে আগের চিত্রটা ব্যবহার করতে পারো। আমার কাছে আগেরটা ভালো লাগে। হ্যাঁ, আর QI এর জন্য আমরা বলছিলাম যে একটা ব্রেক থ্রু আনতে হবে। ব্রেক থ্রু না আনলে, মানে রেডিক্যাল চেঞ্জ না আসলে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে না। মোটামুটি জোরাল ট্রায়োলজি বুঝছো? জি স্যার। ওকে, এবার দেখো আরমান্ড ভি ফিগম্যান, ফিগবাম কি বলছে উনি, দেখো, হি ওয়াজ দ্য অরিজিনেটর অফ টোটাল কোয়ালিটি কন্ট্রোল, TQC। উনি এই কনসেপ্টটা ডেভেলপ করছে, টোটাল কোয়ালিটি কন্ট্রোল। আমরা পড়ছি কি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, উনি বলছে টোটাল কোয়ালিটি কন্ট্রোল। তো তার যে কন্ট্রিবিউশনটা ছিল, এখানে তিনি তিনটা জিনিসের কথা বলছে স্পেসিফিকলি। উনি বলছে কোয়ালিটি লিডারশিপ, আমরা যেটা বলছিলাম 94% কোয়ালিটির জন্য রেসপন্সিবল হচ্ছে ম্যানেজমেন্ট। এই জন্য উনি কোয়ালিটি লিডারশিপ, যদি লিডারশিপ কোয়ালিটি না হয়, লিডারশিপ যদি কোয়ালিটি ওরিয়েন্টেড না হয়, লিডারশিপ যদি কোয়ালিটি না বোঝে, যত ভালো প্রসেসই হোক, যত র মেটেরিয়াল হোক, ভালো মেটেরিয়াল হোক, প্রোডাক্ট কোয়ালিটি কখনো আসবে। এই জন্য উনি বলছে কোয়ালিটি লিডারশিপ, মডার্ন কোয়ালিটি টেকনোলজি। উনি বলছে ভালো টেকনোলজি ইউজ করতে হবে, মডার্ন টেকনোলজি ইউজ করতে হবে। টেকনোলজি নেভার ইন্ডিকেট দ্য অনলি মেশিনারিজ। আমি যে তোমাদের সাথে কথা বলছি, কোন প্রক্রিয়ায় কথা বলছি, কি ধরনের ডিভাইস ইউজ করতেছি, সেটাই হচ্ছে তোমার টেকনোলজি। এটা হচ্ছে
আমরা বলি মডার্ন টেকনোলজি মানে কি? কে বলতে পারবে টেকনোলজি মানে কি? আমি ভাই কোন ইনোভেশন। হ্যাঁ, টেকনোলজি মিন্স হোয়াট? স্যার ইনোভেশন আমার কাছে। আচ্ছা, আমি একটু সহজ করে বলি। টেকনোলজি মানে হচ্ছে সাম অফ ওয়েজ, সাম অফ টেকনিক্স, টেকনিক্স, সাম অফ মেথড, সাম এসইএম, সাম সমষ্টি, মানে কতগুলো টেকনিকের সমষ্টি যার মধ্যে প্রোডাক্ট প্রডিউস করা হয়, সার্ভিসটা ডেলিভারি দেওয়া হয়। যেমন আমি তোমাদের সাথে আজকে ক্লাস নিচ্ছি, 3 মাস আগে ক্লাস নিতাম কিভাবে? ফেস টু ফেস। জি স্যার 3 মাস আগে টেকনোলজি ছিল এটা, আজকে টেকনোলজি কি? এইভাবে জানি না সামনে কি আছে, ইটস কল টেকনোলজি। অর্থাৎ আমি যেই মেথডগুলো অ্যাপ্লাই করে তোমার সাথে কন্টাক্ট করতেছি, দিস ইজ কল টেকনোলজি। তোমার আগের সার্ভার কি করতো? ওই যে মানে আমাদের আগের সার্ভার কি করতো? সাদা বোর্ড ইউজ করতো। আমরা এখন পাওয়ার পয়েন্ট ইউজ করি, সার্ভাররা সাদা বোর্ড ইউজ করতো, হয়তো এখনো ইউজ করে। আবার অনেকে চক ডাস্ট কি বলে ব্ল্যাকবোর্ড ইউজ করে, তাই না? যে মেথডগুলোর সাথে আমরা এই কাজগুলো করছি, মেথড কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। এই মেথডগুলোকে বলা হয় টেকনোলজি। টেকনোলজি নেভার ইন্ডিকেট মেশিনারি, ঠিক আছে? যে মেথড, সাম অফ মেথড, টেকনিক্স, ওয়েজ are using for creating a new product is called technology, ঠিক আছে? It never indicates only machinery is technology. অর্গানাইজেশনাল কমিটমেন্ট ছাড়া কখনোই কোয়ালিটি আসবে না। এবং বলছে এখানে শুধু টপ ম্যানেজমেন্ট কমিটমেন্ট না, এখানে বলছে অর্গানাইজেশনাল কমিটমেন্ট। তার মানে লেভেল যে আছে 3টা লেভেল, টপ, মিড, অপারেশনাল, 3টা লেভেলের কমিটমেন্ট থাকতে হবে। ভিশনের মধ্যে কোয়ালিটি থাকতে হবে। যদি ভিশনে কোয়ালিটি না থাকে তুমি কখনো ফিনিশ গুডসে কোয়ালিটি আনতে পারবে না। তো এই ভদ্রলোক এই 3টা জিনিসের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। এবার আসছে ইশাকা, উনি কিছু 7 বেসিক টুলস অফ কোয়ালিটি, উনি 7টা টুলস দিয়েছেন। এগুলো বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল দিক থেকে যে কোয়ালিটি আনার জন্য, কোয়ালিটি কন্ট্রোল করার জন্য আপনি এই মেথডগুলো অ্যাপ্লাই করতে পারেন। এক নম্বর হচ্ছে পারেটো অ্যানালাইসিস। উনি বলছে হুইচ আর দ্য বিগ প্রবলেমস, মানে টোটাল অ্যানালাইসিস করে দেখতে হবে যে মেজর প্রবলেমটা কোন জায়গায় আছে। কজ এন্ড ইফেক্ট অ্যানালাইসিস, এই ওয়ার্ডটা আমাদের সাথে সবসময় পরিচিত। কজ এন্ড ইফেক্ট, কি কারণে রিজল্টটা খুঁজে বের করা। হোয়াট কজেস দ্য প্রবলেম, মানে প্রবলেমটা হয়েছে কি কারণে হয়েছে। একটু আগে বলছে পারেটো অ্যানালাইসিসে মেজর প্রবলেমটা কোনটা খুঁজে বের করো, আর কজ এন্ড ইফেক্টে এসে ওই প্রবলেমটা হয়েছে কেন হয়েছে সেটা খুঁজে বের করো। স্ট্র্যাটিফিকেশন, হাউ ইজ দ্য ডাটা মেড আপ, তারপর ডাটা যাবে পাইলাম, ডাটার সোর্সটা ঠিক আছে কিনা, কিভাবে পাইলাম ডাটাটা। চেকশিট, হাউ অফেন ইট অকার্স অর ইজ ডান, তুমি একটা ডাটা চেকশিট করো কোন কোন জায়গায় প্রবলেমটা হয়েছে, গ্যাপটা কত ছিল, একটা প্রবলেমের সাথে আরেকটা প্রবলেমের গ্যাপটা কত ছিল। হিস্টোগ্রাম, হোয়াট ডু ওভারঅল ভেরিয়েশনস লুক লাইক, মানে ওই যে আমরা খেলার সময় দেখো না বিভিন্ন চার্ট করে আমাদের দেয়া হয়, উইকেটটা কত নাম্বার ওভারে পড়ছে, দ্যাট ইজ হিস্টোগ্রাম। আমরা দেখাবো কোন কোন জায়গায় গ্যাপটা, একটা চার্ট আকারে গ্রাফ আকারে দেখাবো। স্ক্যাটার শিট, স্ক্যাটার চার্ট, হোয়াট আর দ্য রিলেশনশিপ বিটুইন ফ্যাক্টরস, মানে বিভিন্ন প্রবলেমটা বিভিন্ন কারণে হয়েছে আমরা খুঁজে বের করলাম, একটা কারণের সাথে আরেকটা কারণের, একটা ফ্যাক্টরের সাথে আরেকটা ফ্যাক্টরের রিলেশনশিপটা কিরকম এটা একটু শো করা। প্রসেস কন্ট্রোল চার্ট, হুইচ ভেরিয়েশনস টু কন্ট্রোল এন্ড হাউ, ভেরিয়েশনটা কোন 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 ফ্যাক্টরটা ভেরিয়েশন ক্রিয়েট করে, ওটাই কিভাবে কন্ট্রোল করা যায় সেটা একটু দেখা। উনি এই 7টা কথা বলছে, দেখতে পারো পরীক্ষার জন্য হয়তো ইম্পর্টেন্ট আছে। শেষ পর্যায়ে সিংহ, ওনার মূল কন্ট্রিবিউশনটা আমরা একটু স্কিপ করলাম। হ্যাঁ, তাগুচিটা দেখবেন পরীক্ষার জন্য এটা আসবে। আমি এই সাইডে এই কনসেপ্টটা নতুন অ্যাড করলাম আর কি, আগের ব্যাচে আমি এটা পড়াই নাই। রোবাস্ট ইন্টেন্সিভ, অথবা অনেক সময় বলা হয় রোবাস্ট ডিজাইন, নাম শুনছো? না স্যার। তাগুচি উনি রোবাস্ট ডিজাইন কনসেপ্টটা প্রডিউস করছে বা দিয়েছে। তাহলে রোবাস্ট ডিজাইনটা কি, অনেক কথা বলছে, তার আগে বলি। ফিনিশ গুডস, এই যে মোবাইল আমরা যেটা ইউজ করতেছি বা তুমি যেটা ইউজ করতেছো, এটা কি ফিনিশ গুডস না সেমি ফিনিশ গুডস? ফিনিশ গুডস। অর্থাৎ এই যে দেখো আমার মডেল কত, স্যামসাং A30 অনেক প্রোডাক্ট বাজারে আছে না, বিভিন্ন মানুষের হাতে আছে না, আবার এই যে কি বলে অনেকগুলো এখন শোরুমে আছে নাকি বিক্রি হবে। এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট তো মানে প্রডিউস হয়েছে নাকি, প্রডিউস হওয়ার পর প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কি ইকুয়াল না একটু ভেরিয়েশন আছে? স্যার ইকুয়াল না। ছোট একটা এক্সাম্পল দেই। আমি আমার বাসায় যে একটা টিভি আছে, সেই টিভিটা আমি কিনলাম, এটার ওয়ারেন্টি দেওয়া ছিল 12 মাস। বুঝতে পারছো? মানে 12 মাসের মধ্যে যদি ভুল মানে কোনো কিছু নষ্ট হয়, তারা 100% রিপ্লেস করে দিবে, মানে যে পার্টটা নষ্ট হবে সেই পার্টটা রিপ্লেস করে দিবে।
তো তারা তো জানে ইউজুয়ালি 12 মাসের মধ্যে এটা নষ্ট হবে না, এই জন্যই তোমার ওয়ারেন্টি দিছে। তারপর ওয়ারেন্টি দিছে কেন? 100টা প্রোডিউস করলাম ফিনিশ গুডস, একটা দুইটা তো খারাপ হইতেই পারে, ওই একটা দুইটা জন্য আমি রিপ্লেস করে দিলাম। আমার টিভিটা কি হলো, 12 মাসের ঠিক 3 দিন না 4 দিন পরে, কাগজ কলমে 12 মাস যেদিন শেষ হয়েছে তার 3 দিন থেকে 4 দিন পরে সাউন্ডের জন্য যে স্পিকার নষ্ট হয়ে গেছে। কি হয়, এক লাফে 1 থেকে 100 যায় সাউন্ড, 100 থেকে আবার একে আসে, 1 থেকে 100, 100 থেকে এভাবে চলে টিভি। বুঝতে পারছো? 12 মাস 3 দিনের পর আমি টিভি নিয়ে গেলাম দোকানে, মানে ওই শোরুমে। ওরা বললো আপনার ইয়ে তো শেষ, মেয়াদ তো শেষ, 1 বছর টাইম দিচ্ছে, 1 বছর 3 মাস। আমি বললাম কথা হইলো 1 বছর 2 দিনের জন্য আপনি আবার এই সার্ভিসটা দিবেন না? তো বলছে আমিও চিন্তা-ভাবনা করলাম। তারপরে ওরা বললো যে আপনি একটা কাজ করেন, আপনি আমাদের রিপেয়ারিং সেন্টার যেটা অ্যাড্রেস দিল ওখানে নিয়ে যান। ওইখানে নিলাম, ওরা ফ্রি করে দিছে, না সার্ভিস চার্জ দিছে, বাট পার্টসটা ফ্রি দিছে যেহেতু 2 দিন 3 দিন। তার মানে কি দাঁড়ালো, সবার টিভি তো এরকম হয় না 1 বছর 1 মাস 1 দিন 2 দিন পর হয়, মানে 5 বছর পরে যায় নষ্ট হয় না, অনেক সময় হয়। আমারটা হয়ে গেছে। তার মানে কি, ফিনিশ গুডস হইলো, প্রোডাক্টটা ফিনিশড হইলো, সবগুলা কোয়ালিটি কিন্তু ইকুয়াল না, একটু 19-20 আছে। এই 19-20টাই ভেরিয়েশন ক্রিয়েট করে। তার মানে ফিনিশ গুডস এর ভেরিয়েশনটা কমানোটার যে প্রক্রিয়া সেটাই বলা হয় রবাস্ট ডিজাইন। আমি কি বুঝাতে পারছি? ফিনিশ গুডস এর ভেরিয়েশন আছে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে ফিনিশ গুডস এর ভেরিয়েশনটা কম হোক। যদি ভেরিয়েশন বেশি হয়, মানে একটা 10 বছর সার্ভিস দিচ্ছে, একটা 1 বছর সার্ভিস দিচ্ছে না, বাজারে কি তোমার ব্র্যান্ড থাকবে না? থাকবে না, থাকবে না। তো সেজন্যই বলছে রবাস্ট ডিজাইন। রবাস্ট ডিজাইন কি বলছে দেখো, আমি ওই বোল্ড করা অংশটা পড়ি, বাকিটা তোমরা পড়ে নিও। রবাস্ট ডিজাইন ইজ দ্য প্রসেস অফ ট্রাইং টু রিডিউস ভেরিয়েশন ইন ফিনিশ গুডস। অর্থাৎ ফিনিশ যে গুড হবে সেই গুডসটার মধ্যে যে ভেরিয়েশনটা আছে সেই ভেরিয়েশনটা কমানোর প্রক্রিয়াটাই হচ্ছে রবাস্ট ডিজাইন। বাকিটা তোমরা পরীক্ষার জন্য পড়ে নিও। ক্রস বাই আবার নতুন একটা কনসেপ্ট বলেছেন, সেই কনসেপ্টটাই আমরা বিভিন্ন জায়গায় বলবো। সেটা হচ্ছে কোয়ালিটি ফ্রি। এই কোয়ালিটি কি আবার ফ্রি হয় কিনা? কোয়ালিটি ফ্রি না, মানে এটার মেইন থিম হচ্ছে জিরো ইফেক্ট। তার মানে ফিনিশ গুডস যেটা হবে সেটার কোনো কোয়ালিটি থাকবে না, কোনো এরর থাকবে না, অর্থাৎ এরর ফ্রি প্রোডাক্ট প্রডিউস করবে। আমি বুঝাতে পারছি? এবং এটার জন্য উনি বলছে কি করতে হবে, কোয়ালিটি ইজ কনফর্মেন্স টু রিকোয়ারমেন্টস। অর্থাৎ একটা প্রোডাক্টের যা যা রিকোয়ারমেন্ট সেইগুলো কনফার্ম করতে হবে। দ্য সিস্টেম অফ কোয়ালিটি ইজ প্রিভেনশন। আমরা বলি না প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তার মানে আমরা রোগ হইতে দিব না, রোগ হওয়ার আগেই আমরা প্রিভেন্ট করে ফেলবো। দ্য পারফরমেন্স স্ট্যান্ডার্ড ইজ জিরো ইফেক্ট। আমাদের টার্গেট থাকবে জিরো ইফেক্ট, কোনো প্রকার এরর থাকতে পারবে না প্রোডাক্টের মধ্যে। দ্য মেজারমেন্ট অফ কোয়ালিটি ইজ দ্য প্রাইস অফ নন কনফরমেন্স। মেজারমেন্ট অফ কোয়ালিটি ইজ দ্য প্রাইস অফ নন কনফরমেন্স। আমাদের টার্গেট থাকবে এনসি বের করা, যেটাকে নন কনফরমেন্স বা নন কমপ্লায়েন্স বলি। অর্থাৎ রুলস রেগুলেশনের মধ্যে যা আছে তার জন্য 100% ফলো করি। যদি 100% ফলো করতে পারি তাইলে এনসি ক্রিয়েট হয়ে যাবে, নন কনফরমেন্স চলে আসবে। ঠিক আছে, মানে কোনো প্রকার এরর আসবে না। টম পিটার্স স্কিপ করবো আমরা, এরপরে নিয়ে ওনারও মূল থিমটা হচ্ছে লিডারশিপ ডেভেলপ করার জন্য, এবং উনি একটা MBW বলেছে। হ্যাঁ, MBWA, ম্যানেজিং বাই ওয়াকিং অ্যাবাউট। অর্থাৎ লিডারকে যেটা করতে হবে, টোটাল প্রসেসটাকে কন্টিনিউয়াসলি সে ঘুরতে হবে, দেখতে হবে কোন কোন জায়গায় এরর আছে। এটা তোমরা এটা পড়ে নিও, টম পিটারসনের কন্ট্রিবিউশনটা। উনি বলছে লিডারের যে কোয়ালিটি সেই কথাগুলো এখানে আছে। লিসেনিং, তোমাকে শুনতে হবে, অডিয়েন্স তোমার সাবঅর্ডিনেট কারা কি বলে কথাগুলো শুনতে হবে, ওদেরকে গাইড করতে হবে, দ্যাট ইজ কল্ড টিচিং। ওদেরকে ফ্যাসিলিটেট করতে হবে, অর্থাৎ ওদের যা লজিস্টিক্যাল রিকোয়ারমেন্ট দরকার, ফ্যাসিলিটি দরকার, সেই জিনিসগুলো ওদেরকে সাপ্লাই করতে হবে, ফ্যাসিলিটেটিং। এই তিনটা কথা উনি বলেছেন। এবার আসো আমাদের আজকের আলোচনা এবং আগের দিনের আলোচনা মিক্স করে আমরা টিকিএম ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করবো। হ্যাঁ, এটাও আমাদের এই বেস্টাফিল্ডের বই থেকে নেওয়া হয়েছে। চিত্রটা খুবই আছে, আমি পরীক্ষার জন্য ইউজুয়ালি দেই 3 মার্কসের জন্য, এবার দিব কিনা জানি না। তো এবার রবাস্ট ডিজাইনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেহেতু এখন নতুন অ্যাড করলাম এখানে। ফ্রেমওয়ার্কটা দেখো, দেখে ভয় লাগতেছে না? কি পেসপুস স্যার ভয়ের কিছু নাই। বেশি একটা না স্যার, হ্যাঁ, অন্যগুলোর চেয়ে কম আছে। বুঝি নাই, স্যার আগের গুলোর চেয়ে একটু কম আছে। আগের গুলোতে কম ভয় আছে না? আচ্ছা ঠিক আছে। যেমন গুরু দিয়ে আমরা স্টার্ট করি। আমরা কি গুরুদের চিনি? একটু আগে দেখে আসছি এই গুরুদেরকে, শেওয়ার, ডেমিং, জোরান, ফিগম্যান, ইশোকা, ক্রসবাই, থাগুসি, এখানে আরো দুই একজনের নাম বাদ করে গেছে, তোমরা পরীক্ষা অ্যাড করে দিলাম। গুরুরা কি করলো? বিভিন্ন টুলস এবং টেকনিক ডেভেলপ করলো। কেন ডেভেলপ করলো? কোয়ালিটি এনশিওর করার জন্য। এই যে দেখো টুলস এন্ড টেকনিক গুলো একজনে তৈরি করে নাই, সবাই মিলে করছে। সবার গুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসলাম। কেউ বেঞ্চমার্কিং এর কথা বলছে, কেউ ইনফরমেশন টেকনোলজির কথা বলছে, কেউ QMS কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের কথা বলছে, এগুলো আমরা পড়বো। EMS এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের কথা বলেছে, কেউ ফাংশন কোয়ালিটি ফাংশন ডেভেলপমেন্ট পড়বো আমরা, কোয়ালিটি বাই ডিজাইন পড়বো আমরা, ফেলিওর মোড এন্ড ইফেক্ট অ্যানালাইসিস, কস্ট ইফেক্ট অ্যানালাইসিস আমরা যেটা বললাম আমরা পড়বো, প্রোডাক্ট সার্ভিস লায়াবিলিটি, এরকম অনেকগুলো টুলস এই গুরুরা দিয়েছে। দেখো তো এখন
পরিচিত মনে হচ্ছে কিনা? কঠিন মনে হয়? স্যার আচ্ছা, জি স্যার গুরুরা কি করলো? প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস ডেভেলপ করলো। আর এই প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস দিয়ে আমরা কি করলাম? প্রোডাক্টটা প্রডিউস করলাম। সাথে আমরা প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রডিউস করলাম। এই প্রোডাক্ট বা সার্ভিসটা প্রডিউস করতে কি হলো? আমরা এই টুলস গুলোকে ব্যবহার করলাম। গুরুদের প্রিন্সিপাল এবং এই টুলস গুলো ইউজ করে আমরা প্রোডাক্টটা প্রডিউস করলাম। ফাইনালি আমরা প্রোডাক্টটা কই নিয়ে গেলাম? কাস্টমারের কাছে নিয়ে গেলাম। ঠিক আছে দেখো। আচ্ছা, এবার দেখো এই প্রিন্সিপালটা আমরা শুরুর ক্লাসে বলেছিলাম কোয়ালিটি ম্যানেজমেন্টের তিনটা প্রিন্সিপাল ছিল। একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস ইমপ্রুভমেন্ট, একটা হচ্ছে ইনভলভমেন্ট, এমপ্লয়ি ইনভলভমেন্ট, আর এটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। এখানে এসে আরো একটু বাড়াইছে বা একটু ঘুরে পেঁচায় বলছে, ওরা বলছে কোয়ালিটি লিডারশিপ ছাড়া, এটাও একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, কোয়ালিটি লিডারশিপ ছাড়া কখনোই প্রোডাক্টের কোয়ালিটি আনা যাবে না। কাস্টমার স্যাটিসফ্যাকশন যেটা আমরা এন্ড বললাম, একটু আগে বললাম, এমপ্লয়ি ইনভলভমেন্ট একটু আগে বললাম, সাপ্লায়ার পার্টনারশিপ এখানে বলছে সাপ্লায়ারদেরকে ইনভলভ করতে হবে। ঠিক আছে, আমি তিনটা বলছিলাম, সেখানে আরো দুইটা নতুন আসছে, লিডারশিপের কথা বলছে, সাপ্লায়ার পার্টনারশিপ আসছে, কোনো কিছু সমস্যা নেই, আমরা এটা অ্যাড করে দিতে পারবো। আর কাস্টমারদের ক্ষেত্রে আমরা অ্যাপ্রোচ বলছে দুইটা। অ্যাপ্রোচটা কি হবে? কন্টিনিউয়াস প্রসেস ইমপ্রুভমেন্ট, একটু আগে বলছিলাম। অ্যাপ্রোচ মানে কোন ওয়েতে কোয়ালিটি প্রোডাক্ট এনশিওর করব, কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করার মাধ্যমে। আর মেজার কি হবে? পারফরম্যান্স মেজার, অর্থাৎ ফাইনাল গুডসটা কেমন পারফর্ম করতেছে। এই যে পারফরম্যান্স যদি মেজার না করে তাহলে কিন্তু কন্ট্রোল হবে না, কোয়ালিটি কন্ট্রোল হবে না। কোয়ালিটি কন্ট্রোলের জন্যই বলছে পারফরম্যান্সটা মেজার করো। দেখো তো চিত্রটা কি খুব বেশি কঠিন না মোটামুটি সহজই আছে? সহজ আছে স্যার। ওকে, মানে এতক্ষণ আলোচনা শুনে আসলে আমার মনে হয় না নতুন কিছু আছে, সব পুরাতন কথা বলতে নাকি? জি স্যার। ওকে, এবার আমরা একটা আগে দৌড়াবো, এবার ক্লাস শেষ পর্যন্ত। ও না, আচ্ছা কোয়ালিটি কি? কোয়ালিটির যে দেখো পুর, এভারেজ, গুড, এক্সিলেন্ট, চারটা স্ট্যান্ডার্ড দেয়া আছে। if the product is excellent then the product is quality, if it is good তখন তুমি এটাকে কোয়ালিটি বলতে পারবে না, if it is average তুমি এটার কোয়ালিটি বলতে পারবে না। এভারেজ কিন্তু ভালো, এভারেজ থেকে ভালো হচ্ছে গুড, গুড আসলেও তুমি কোয়ালিটি বলতে পারবে না। অর্থাৎ স্যাটিসফ্যাকশনের সর্বোচ্চ লেভেলে যখন পৌঁছাবে তখনই প্রোডাক্টের কোয়ালিটি, আদারওয়াইজ কোয়ালিটি প্রোডাক্ট না। পরে বলছে দেখো কোয়ালিটি রেফার্স an excellent product or service that fulfills the exceeds customers expectation। আমরা শুরু দিয়ে বলে আসছিলাম, কাস্টমারের এক্সপেকটেশনটা যদি তুমি এক্সিট করতে পারো, মিট করতে পারো, তাহলে তোমার প্রোডাক্টের কোয়ালিটি আছে। This expectation is based on intended use and the selling price. এই এক্সপেকটেশন আসে প্রোডাক্টটা ইউজ করার উপর এবং সেলিং প্রাইসের উপর। প্রাইসটা যদি তুমি এত বেশি হাই ধরো, অথবা প্রোডাক্ট প্রডিউস করতে এত প্রোডাকশন কস্ট ছিল যে এই প্রোডাক্টটা কাস্টমাররা কনজিউম মানে পারচেজ করার অ্যাবিলিটি নেই, সেই প্রোডাক্টের কোয়ালিটি কেমনে হবে? আমি তো প্রোডাক্টটা ইউজই করি না, তাহলে আমি বলবো কিভাবে প্রোডাক্টটা কোয়ালিটি প্রোডাক্ট? সুতরাং এটা কাস্টমারদের ইউজেবল হওয়া লাগবে। কোয়ালিটি বলছে এই ইকুয়েশন ফলা যায়, Q মানে কোয়ালিটি ইজ ইকুয়াল টু পারফরম্যান্স ডিভাইড বাই এক্সপেকটেশন। অর্থাৎ পারফরম্যান্স যখন এক্সপেকটেশনের চেয়ে বেশি হবে তখন প্রোডাক্টটাকে আমরা কোয়ালিটি বলবো। একটু আগে যা বললাম, কোয়ালিটিকে আমরা এই চিত্র দিয়ে ডিফাইন করতে পারি। তার মানে কি? কোয়ালিটি মানে হচ্ছে আমরা এক্সিলেন্স প্রোডাক্ট চাই, যে প্রোডাক্টটা কনফর্মেন্স উইথ রিকোয়ারমেন্টস, অর্থাৎ রিকোয়ারমেন্ট যা যা সেগুলো মিট করে, যেই প্রোডাক্টটা ইউজ করে কাস্টমাররা ডিলাইটেড হয়, যেই প্রোডাক্টটা যে পারপাসে কেন হয়েছে সেই পারপাসের জন্য পারফেক্ট, যে প্রোডাক্টটা মধ্যে কোনো প্রকার এরর থাকবে না, যেটাকে আমরা বলছিলাম জিরো ইফেক্ট, জিরো ডিফেক্ট, যে প্রোডাক্টটা আমি ইউজ করতে পারি, এবং the totality of the characteristics of the entity that veered on its ability to satisfy implied and stated needs. Needs দুই রকম হতে পারে, একটা হচ্ছে implied আর একটা হচ্ছে stated needs। stated মানে কি? তোমরা দেখবা নিজের বাজার থেকে কোনো প্রোডাক্ট কিনো, প্রোডাক্টে গায়ে লেখা থাকে আপনি এই কাজে ব্যবহার করতে পারবেন, বুঝতে পারলাম? জি স্যার। প্রোডাক্টে গায়ে লেখা থাকে না, এই কাজে প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন। জি স্যার থাকে স্যার। যেমন আমি একটা ওই যে রাঁধুনি মুরগির মশলার কথা বলি, বলা থাকে না আপনি এই কাজে মুরগির মাংস রান্না করতে পারবেন, প্রয়োজনে আপনি গরুর মাংস রান্না করতে পারবেন, প্রয়োজনে খাসির মাংস রান্না করতে পারবেন, স্টেকের। কিন্তু তুমি কি করলা? ওই মশলাটা দিয়ে তুমি মাছ রান্না করতে গেলাম, যাই দেখলা যে না টেস্ট ভালোই আসে, তার মানে এটা ইমপ্লাইড নিডস। মানে ওই জিনিসটাকে তুমি অন্য কাজে টেস্ট ব্যবহার করে দেখলা, টেস্ট চেঞ্জ হয় না, টেস্ট মোটামুটি আছে, ভালোই আছে, মানে নরমাল খাবার থেকে একটু বেটার হয়। তার মানে ওই মশলাটা অন্য কাজে ব্যবহার করলে দ্যাট ইজ ইমপ্লাইড নিডস, অর্থাৎ তোমাকে যা বলে দিছি তাছাড়াও আমি প্রোডাক্ট অন্য কোনো কাজে ব্যবহার করতে পারি, আমার কোনো ক্ষতি হয় না। বুঝতে পারলাম? স্টেটেড মানে গায়ে লেখা আছে আপনি এই কাজে ব্যবহার করতে পারবেন। তাছাড়াও যদি তুমি সিমিলার কোনো কাজে, একটা গরুর মাংসের সাথে মাছের মাংস সিমিলার তো মোটামুটি কাজ, তাই তো, সিমিলার কোনো কাজে ব্যবহার করো, তোমার কোনো ক্ষতি হবে না। যদি ক্ষতি না হয় সেটা হচ্ছে ইমপ্লাইড নিডস।
অর্থাৎ টোটাল প্রোডাক্টটা যদি তোমার এই দুইটা নিডস ফিল আপ করতে পারো তাহলে বলা যাবে প্রোডাক্টটা কোয়ালিটি। এখানে আইএসও কিছু সংজ্ঞা দেওয়া আছে, সেগুলো একটু মানে আইএসও ডেফিনেশন দেওয়া আছে, সেই ডেফিনেশনে বলছে দ্য ডিগ্রি টু হুইচ এ সেট অফ ইনহিয়ারেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফুলফিল দ্য রিকোয়ারমেন্ট। তিনটা কথা বলছে, ডিগ্রির কথা বলা হয়েছে, ইনহিয়ারেন্ট ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হয়েছে, রিকোয়ারমেন্টস এর কথা বলা হয়েছে। ডিগ্রি মানে কি? মিন্স দ্য কোয়ালিটি ক্যান বি ইউজড উইথ অ্যাডজেক্টিভ লাইক গুড, বেটার, বেস্ট। একটু আগে দেখছিলাম কোয়ালিটি যখন তুমি আসবে তখন ডিগ্রি দিয়ে ইভালুয়েট করবা, পুর, এভারেজ, গুড, এক্সিলেন্ট। এখানে তুমি ডিগ্রি ছাড়া তুমি কোয়ালিটিকে ইভালুয়েট করতে পারবে না। ইনহিয়ারেন্ট মানে কতগুলো ওই যে বললাম স্টেটেড এবং ইমপ্লাইড নিডস আছে, ওই নিডসগুলো তোমাকে ফিল আপ করতে হবে। ক্যারেক্টারিস্টিক্স ক্যান বি বোথ কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ। রিকোয়ারমেন্টস ইজ এ নিড অর এক্সপেকটেশন। রিকোয়ারমেন্ট মানে কাস্টমার কি চায় সেটা তুমি ফিল আপ করতে পারছো। ডাইমেনশনস অফ কোয়ালিটি, কতগুলো ডাইমেনশনস আছে? এই যে ডাইমেনশন: পারফরম্যান্স, ফিচার্স, পারফরম্যান্স, রিলায়েবিলিটি, ডিউরেবিলিটি, সার্ভিস, রেসপন্স, অ্যাস্থেটিক্স, রেপুটেশন। আচ্ছা, আমরা কি আজকে আগাবো না থেমে দিব? তোমরা যা বলো। আজকে বলতে থাক স্যার, আজকে এই পর্যন্ত থাক না। আমরা এই টপিকটা থেকে একটা ম্যাথ সহ, মানে এখন আর স্লাইড খুব বেশি নাই, আমরা 35 আসছি তো, এখানে 3-4টা স্লাইড আছে, আর মানে এটার সাথে আমরা ম্যাথ অ্যাড করবো। আজকে আগাইলে মনে ম্যাথ তোমাদের মাথায় ঢুকবে না, এটা আমরা পরের দিন আগাই। হ্যাঁ, এই টপিকটা হ্যাঁ, যেহেতু আমরা শেষ পর্যন্ত চলে আসছি, এই টপিকটা প্লাস হচ্ছে ম্যাথ, সেটা আগামী স্লাইডে শেষ করবো, ঠিক আছে? আর আগামী ক্লাসে যদি সবাই না থাকে আমি ক্লাস নিব না, সেটা সবাইকে একটু বলে দিও দয়া করে, ঠিক আছে? তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমরা আগে রেকর্ডটা অফ করি তারপরে বাকি কথাটা বলবো।